হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা শুরু করতে যাচ্ছি ড্যান্ডাড্যান সিজন 2 এর এক্সপ্লেনেশন সিরিজ। এখন পর্যন্ত সিজন 1 এ আমরা দেখেছি মোমো আয়াসে আর ওকারুন কিভাবে ঘোস্ট আর এলিয়েনদের দুনিয়াতে জড়িয়ে পড়ে, যেখানে মোমো এলিয়েন অ্যাবডাকশনের পর থেকে তার সাইকিক পাওয়ার পায় আর ওকারুন পায় সুপার স্পিড টার্বোগ্রানি নামের এক ভয়ঙ্কর ইয়োকাইয়ের কার্স থেকে, যে ওকারুনের দুইটা মূল্যবান রত্ন চুরি করে নিয়েছিল। যার পর সারা সিজন জুড়েই ওকারুন আর মোমো একসাথে নানা ধরনের অদ্ভুত আত্মা আর ভিনগ্রহীদের সাথে লড়েছে, আর এই সবকিছুর মাঝেও তাদের মধ্যে গড়ে উঠেছে এক মজার সম্পর্ক। এবং এখন সিজন 2 ও শুরু হয়ে গেছে, আর আজ আমরা জানবো সিজনের প্রথম এপিসোড অর্থাৎ এপিসোড 13 এ ঠিক কি কি ঘটলো। তো চলুন আর কথা না বাড়াই আর শুরু করি আজকের এই এপিসোড দিয়ে, যার নাম লাইক দিস ইজ দ্য লেজেন্ড অফ দ্য জায়ান্ট স্নেক। বন্ধুরা, গল্পটা ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে সিজন 1 শেষ হয়েছিল। মোমো যখন মাথা ঘোরানোর কারণে হট স্প্রিং থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই একদল পুরুষ এসে সেই হট স্প্রিং এ হাজির হয়, যা পরে বোঝা যায় একটি মিক্সড জেন্ডার বাথ ছিল, মানে দুই জেন্ডারই একসাথে এখানে গোসল করতে পারে। মোমোর এখান থেকে বেরোনোর পথ সেই লোকরা আটকে দেয়, যার পর ওদের একজন মোমোর সঙ্গে গেটর নিয়ে কথা বলে আর বলে যে ওরা প্রায় হট স্প্রিং এ আসে এবং মেয়েদের ওপর আক্রমণ করে। যা বলার সঙ্গে সঙ্গে সেই লোক আর তার সাথীরা ধীরে ধীরে মোমোর দিকে এগিয়ে আসে, যা দেখে মোমো চিন্তা করে যে যদি উলফ প্যাকের লিডারকে মেরে ফেলা যায় তাহলে পুরো দলটাই ছত্রভঙ্গ হয়ে যাবে। তাই সে ওদের বিরুদ্ধে নিজের পাওয়ার ব্যবহার করার জন্য প্রস্তুত হয়, কিন্তু ঠিক তখনই একজন লোক তার হাত ধরে তাকে পানির নিচে ঠেলে দেয়। মোমোর তখন মাথা এতটাই ধরেছিল যে সে প্রতিরোধ করার মতো অবস্থায় ছিল না, কিন্তু ভাগ্যক্রমে হট স্প্রিং হঠাৎ করে বিস্ফোরণের মতো ফেটে পড়ে, যা মোমোকে সেই লোকের হাত থেকে রক্ষা করে। যখন মোমো পানির বাইরে আসে তখনও লোকগুলো তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ওপর থেকে পড়া ধ্বংসাবশেষ তাদের আঘাত করে। এরপর যখন তারা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে, মোমো এটাকে পালানোর সুযোগ হিসেবে দেখে, কিন্তু তখনই একজন লোক তার পা টেনে ধরে। তবে সে কিছু করার আগেই শেষ দাঁড়িয়ে থাকা দেওয়ালটাও সরাসরি সেই লোকটার উপরই ভেঙে পড়ে। তারপর মোমো একটা দারুণ পাহাড়ি দৃশ্য দেখতে পায়, যা সে সিজন 1 দেখতে চেয়েছিল কিন্তু এই দেওয়ালের কারণে দেখতে পারেনি, যা অবশেষে তার দেখা হলো। মোমো তারপর টার্বোগ্রানিকে দেখতে পায়, যে সেই হট স্প্রিং এই আরামে গোসল করছিল। সে মোমোকে লাকি বলে, কারণ এই জায়গাটা একটা প্রায় ধসে পড়া ভবন ছিল, যার জন্য মোমো সেই লোকগুলোর হাত থেকে এত সহজে বেঁচে গিয়েছিল। মোমো জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো, যার জবাবে টার্বোগ্রানি বলে যে সে যখন সেইকোকে বলতে শুনেছিল যে মোমো কোথায় যাচ্ছে, তখনই সে বুঝতে পেরেছিল এটা একটা হট স্প্রিং এলাকা। তাই মোমো বাসা থেকে বের হওয়ার আগেই সে চুপি চুপি মোমোর ব্যাগে ঢুকে পড়ে, যাতে সে এখানকার বাথ উপভোগ করতে পারে। আর যারা সিজন 1 দেখেননি বা কমিক পড়েননি, সেইকো আয়াসে হলো মোমোর গ্র্যান্ডমা। হ্যাঁ, মোমোর গ্র্যান্ডমা। যাই হোক, মোমো জিজ্ঞেস করে যে তারা এই ভেঙে পড়া বিল্ডিংটা নিয়ে এখন কি করবে। তখন টার্বোগ্রানি বলে যে এটা এমনিতেই আগে থেকেই পুরনো ছিল আর সে এখানে কিছু করেওনি। হট স্প্রিং এর ধসে পড়াটা চেম্বার অফ কমার্সের লোকদের নজরে আসে, যারা এখানে এসে এই মোমোর উপর হামলাকারী পুরুষদের চিনে ফেলে। তারা বলে যে এরা হচ্ছে সেই কুখ্যাত কিটো ফ্যামিলির পুরুষ সদস্যরা, যাদের সবসময় কোনো না কোনো খারাপ কিছুতেই দেখা যায়, অর্থাৎ কোনো না কোনো আকাজেই দেখা যায়। যদিও তারা এর জন্য দায়ী না, চেম্বার অফ কমার্সের লোকরা মনে করে যে হট স্প্রিং ধ্বংস হওয়ার পেছনে কিটোদেরই হাত আছে, যার পর তারা কিটোদের ধাওয়া করে। আর মোমো বলে সে আশা করে এই জঘন্য লোকগুলো ধরা পড়ে যাবে আর আজীবনের জন্য তাদের আটকে রাখা হবে। যার পর মোমো আর টার্বোগ্রানি ঘটনাস্থল থেকে চলে যায়, আর হাঁটতে হাঁটতে মোমো তাকে বাঁচানোর জন্য টার্বোগ্রানিকে ধন্যবাদ জানায়। কিন্তু এখানে টার্বোগ্রানি স্পষ্ট করে দেয় যে সে মোমোকে ইচ্ছে করে বাঁচায়নি, বরং টার্বোগ্রানি যে ভেসেলে আছে, অর্থাৎ সেই মানেকিনেকো ডল, তা থেকে একাই পাওয়ার বেরিয়ে এসেছিল। এরপর মোমো টার্বোগ্রানিকে জিজ্ঞেস করে যে সে জিজির বাড়িতে কোনো প্যারানরমাল কিছু টের পেয়েছে কিনা, যার জবাবে টার্বোগ্রানি তাকে সতর্ক করে দিয়ে বলে যে সেই বাড়িটি খুবই বিপজ্জনক, কারণ সেটা অনেক মানুষের রক্তে ভেজা, মানে সেখানে অনেক মানুষই খুন হয়েছে। আর তখনই আমরা সেই বাড়ির বাইরে কিছু রহস্যময় ছায়া দেখতে পাই। শেষবার আমরা যখন ওকারুন আর জিজিকে দেখেছিলাম, তারা তখন সেই গোপন ঘরটা খুঁজে পেয়েছিল যেখানে অনেকগুলো ট্যালিসম্যান ছিল। যখন জিজি জিজ্ঞেস করে যে এখন তাদের কি করা উচিত, তখন ওকারুন বলে যে মোমো হট স্প্রিং থেকে ফিরে আসার আগ পর্যন্ত তারা যেন কিছুই না করে, কারণ নিজেরা রুমটা এক্সপ্লোর করা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। এরপর যখন দরজার বেল বাজে, তখন তারা আশা করে যে হয়তো মোমো ফিরে এসেছে, কিন্তু জিজি ছুটে গিয়ে দরজাটা খুলেই দেখে সেখানে কিটো ফ্যামিলির মহিলা সদস্যরা দাঁড়িয়ে আছে। সবাই ঘরের ভেতরে বসার পর ওকারুন আর জিজি চুপচাপ শোনে যখন মহিলা কিটোরা প্রতিবেশীদের খারাপ ব্যবহার নিয়ে অভিযোগ করছিল। তাদের অভিযোগ ছিল যে প্রতিবেশীরা কখনো তাদের হ্যালো পর্যন্ত বলে না। তখন তাদের প্রধান নাকি কিটো বলে যে যেহেতু এটা তাদের এলাকা, তাই তাদের প্রতি যারা ভদ্রতা জানে না তাদের শিক্ষা দিতে হবে। এরপর সে জিজিকে তাদের সাথে স্ন্যাক্স খাওয়ার জন্য ডাকে এবং মনে করিয়ে দেয় যে সে জিজির প্রতি কতটা উদার, কারণ সে জিজিকে বিনা ভাড়ায় এখানে থাকতে দিয়েছে, আর যদি তারা না থাকতো তাহলে হয়তো জিজি এখন রাস্তায় পড়ে থাকতো। তখন ওকারুন জিজিকে জিজ্ঞেস
করে যে তারা আসলে কারা, আর জিজি জানায় যে এরা হলো কিটো ফ্যামিলি, যারা জিজির ল্যান্ডলর্ড অর্থাৎ বাড়িওয়ালা, এবং যেহেতু জিজির বাবা মা হাসপাতালে ভর্তি তাই সে এখানে এখন বিনা ভাড়াতেই থাকতে পারছে। যা জানতে পেরে ওকারুন বলে যে তাদের তাহলে দেওয়ালে গর্তটা করা ঠিক হয়নি। তখন ওকারুনকে জিজি চুপিসারে বলে যে সে যেন এখন কিছুই না বলে এবং ঘটনাটা চেপে রাখে। এরপর যখন নাকি কিটো জিজিকে জিজ্ঞেস করে যে তাদের না বলে সে কোথায় গিয়েছিল, তখন সে উত্তর দেয় যে তার বন্ধু ওকারুন এখানে আসতে চেয়েছিল তাই সে তাকে আনতে গিয়েছিল। যার পর নাকি সরাসরি জিজ্ঞেস করে যে জিজি আর কোনো স্পিরিট মিডিয়াম এখানে নিয়ে আসবে কিনা, যে বিষয়টা মহিলা কিটোদের রাগিয়ে তোলে। আর তারা বলে যে এই বাড়িতে কোনো ভূত প্রেত নেই এবং যদি জিজি এইসব চালিয়ে যায় তাহলে তারা সবাই বদনাম হয়ে যাবে। জিজি তা অস্বীকার করে বলে যে বাকি লোকেরা তাকে বোকা বানিয়েছিল এবং সে ইচ্ছে করে কোনো স্পিরিট মিডিয়ামকে এখানে কখনোই আনেনি। তখন নাকি কিটো একটি শটগান বের করে জিজিকে হুমকি দেয় যে তার কিন্তু এখন হান্টিং লাইসেন্স আছে এবং সে বন্দুকটা তাদের দিকে তাক করে বলে যে পাহাড়ে শিকারে গেলে অনেক দুর্ঘটনাই ঘটতে পারে। তখন জিজি তাকে শান্ত হতে বলে এবং মনে করিয়ে দেয় যে লাইসেন্স থাকলেও কারো ওপর বন্দুক তাক করা কিন্তু তবুও অপরাধ। যার পরই পুলিশ অফিসার সুরুকে সঙ্গে নিয়ে মেল কিটোরা বাড়িতে প্রবেশ করে, যে একটু আগেই তাদেরকে চেম্বার অফ কমার্স থেকে পালাতে সাহায্য করেছিল। তখন পুরুষ কিটোরা আলোচনা করে যে তাদের রেগুলার জায়গাটা পাল্টাতে হবে, কারণ আগে যেটা ছিল মানে হট স্প্রিং সেটা এখন ধ্বংস হয়ে গেছে। তখন নাকি কিটো জিজ্ঞেস করে যে এবার তারা কি করেছে, যার উত্তরে তাদের একজন বলে যে এটা একটা গোপন ব্যাপার। এরপর একজন জিজ্ঞেস করে যে জিজি কোথায় ছিল, আর জিজি যখন বলে যে সে তার বন্ধুর সাথে ছিল, তখনই সেই লোকটি জিজিকে সতর্ক করে দেয় যে সে যেন মিথ্যা না বলে, কারণ সে মিথ্যাবাদীদের একদমই সহ্য করতে পারে না। এরপর সে ওকারুন সম্পর্কে জানতে চাইলে জিজি জানায় যে ওকারুন হলো তার বেস্ট ফ্রেন্ড যে তাকে দেখতে এসেছে। তখন সেই ব্যক্তি সন্দেহ করে যে ওকারুন আসলেই জিজির বন্ধু কিনা এবং সে ওকারুনকে জিজ্ঞেস করে যে জিজির প্রিয় সকার টিম অর্থাৎ ফুটবল টিম কোনটা, কারণ একজন বেস্ট ফ্রেন্ড তো সেটা জানবেই। আর সে আরো বলে যে ওকারুন যদি জিজির বন্ধু না হয় অর্থাৎ জিজি এখানে মিথ্যা বলে থাকে তাহলে সে জিজিকে জেরা করা শুরু করবে। শুরুতে ওকারুন একটু দ্বিধা করলেও সে সঠিক উত্তরটি দিয়ে দেয়, যার ফলে সেই লোকটাও মেনে নেয় যে ওকারুনই আসলে জিজির বেস্ট ফ্রেন্ড। এরপর লোকটি সরে গেলে জিজি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে যে ওকারুন এটা জানলো কিভাবে। তখন দেখা যায় যে তাদের তৈরি করা গর্তটা ঢাকতে যেই টিম পোস্টারটি টানানো হয়েছিল সেখান থেকেই ওকারুন জিজির ফেভারিট দল সম্পর্কে জানতে পেরেছিল। মনে হয়েছিল যে বিষয়টা সেখানেই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তখনই হঠাৎ করেই নাকি বলে যে এখানে একটা মেয়ে ছিল, সে এখন কোথায় আর সে কখন ফিরবে, যা সে অস্বীকার করলে নাকি বলে যে জিজি এখানে মিথ্যা কথা বলছে। এদিকে মোমো সুচিনোকো শ্রাইনে যায় আর দেখে সেই শ্রাইনের প্রিস্ট উল্টো হয়ে হেড স্ট্যান্ড করছে, যা দেখে মোমো ভাবে যে এই লোকটার সমস্যা কি। এরপর যখন মোমো কাছে গিয়ে জিজ্ঞেস করে যে এটা সুচিনোকো শ্রাইন কিনা, তখন প্রিস্ট মানজিরো জানায় যে হ্যাঁ এটা তাই, আর সেই হেড স্ট্যান্ডের অদ্ভুত দৃশ্যের জন্য সে দুঃখ প্রকাশ করে জানায় যে সে একজন বুটিউবার হওয়ার চেষ্টা করছিল, ইউটিউবার নয়। এরপর মোমোকে অবাক করে মানজিরো শ্রাইনের দরজা খুলে দেয়, আর তখন মোমো জিজ্ঞেস করে যে এমন মূল্যবান কিছু কি এভাবে দেখানো ঠিক হবে, যার জবাবে মানজিরো বলে যে এতে কোনো সমস্যাই নেই, কারণ সেখান থেকে কোনো টাকা তার আয় হয় না, আর এখন তার একমাত্র লক্ষ্য বুটিউবার হওয়া। মোমো তখন সুচিনোকোকে দেখতে পাবে ভেবে খুশি হয়ে যায় এবং আরো ভাবে যে সে আবারও এখানে আসবে এবং এবার ওকারুনকেও নিয়ে আসবে। কিন্তু শীঘ্রই তার আগ্রহ হতাশায় পরিণত হয় যখন সে দেখে যে সুচিনোকো হিসেবে যেটা দেখানো হচ্ছে সেটা আসলে একটা সাপের খোসা মাত্র। তখন মোমো বলে যে এটা দেখতে তো একদমই সুচিনোকোর মতো লাগছে না, যার সাথে মানজিরোও একমত হয় এবং মোমোর হতাশা বুঝে সে একটা স্থানীয় লেজেন্ডের কথা ব্যাখ্যা করে, যা এই শ্রাইনে পাওয়া ডকুমেন্টে লেখা আছে, যা হলো ড্রাগন রাইজিং টু হেভেন উইল কাস্ট এ রেইনবো এন্ড দ্য র্যাথ অফ দ্য মাউন্টেন উইল এনগালফ দ্য ভিলেজ। সোজা অর্থে এখানে লেখা একটি ড্রাগন আকাশে উঠলে রংধনু দেখা যাবে আর পর্বতের রাগে পুরো গ্রামই ধ্বংস হয়ে যাবে। সে আরো ব্যাখ্যা করে যে প্রাচীনকাল থেকে এই গ্রামে একটি বিশাল সাপ সুচিনোকোকে পূজা করা হতো, যেটা আগ্নেয়গিরিতে বাস করত, আর যখনই সাপটা ক্ষুধার্ত হতো তখনই আগ্নেয়গিরি বিস্ফোরণ ঠেকাতে মানুষ বলি দেওয়া হতো, যা গত 200 বছর ধরেই চলছিল এবং মনে করা হতো যে এই কারণে আগ্নেয়গিরি ফাটে না এবং তারই ব্লেসিং হলো সেই হট স্প্রিং গুলো। আর মোমো এখন সামনে যা দেখতে পাচ্ছে সেটা আসলে একটা সাপের ঝরানো খোসা ছাড়া আর কিছুই না, যেটাকে মানজিরোর বাবা সুচিনোকো নামে ডাকতে শুরু করে যাতে টুরিস্টরা আকৃষ্ট হয়ে এখানে আসে। কিন্তু এরপর এখানকার মানুষ এটাকেও আগ্নেয়গিরির একটা সমাধান ভেবে পূজা করতে শুরু করে। সে আরো জানায় যে সুচিনোকোর লেজেন্ড মানুষের ভয় থেকেই তৈরি হয়েছিল, আর মানজিরো শুধু এখানে আছে গল্পটা ছড়িয়ে দেওয়ার জন্য এবং এটাও নিশ্চিত করতে যেন পুরনো সময়ের মতো মানুষ বলি দেওয়ার প্রথা আবারও ফিরে না আসে। এরপর যখন মানজিরো তার বুটিউবার হতে চাওয়ার বিষয়টা আবারও উল্লেখ করে, তখন মোমো জিজ্ঞেস করে যে সে কেন বুটিউবে তার গল্পটা আপলোড করে না, যা শুনে মানজিরো পুরো হতবাক হয়ে ওঠে, কারণ এটা তার মাথায় আসেনি। এরপর যখন মোমো জিজির বাড়ির দিকে
ফিরছিল তখন সে ভাবে যে ওকারুন নিশ্চয়ই এটা জানতে পেরে হতাশ হবে যে সুচিনোকো আসলে সত্যি নয়, কিন্তু সেই পুরনো লোককাহিনীটা হয়তো তার ভালো লাগতে পারে। মোমো জিজির বাসায় এই আশাতে ফিরে আসে যে ওকারুন আর জিজি হয়তো ভালোভাবে মিশতে পারছে, কিন্তু যখন সে এটা বলতে বলতে ঘরে ঢোকে যে ভূতেরা সত্যিই এসেছিল কিনা, তখনই সে দেখে যে ওকারুন আর জিজি কিটো ফ্যামিলির হাতে মার খেয়ে মেঝেতে পড়ে আছে। আর মোমোকে দেখেই নাকি কিটো খুশি হয়ে যায়, কারণ এখন তাদের সব অফারিংই এখানে হাজির হয়েছে। আর সে তার পরিবারকে উৎসবটি শুরু করতে বলে। কিটোদের একজন মোমোর দিকে ছুটে এলে মোমো তাকে লাথি মেরে সরিয়ে দেয়, যার পর আরেকজনকেও তার টেলিকিনেসিস দিয়ে টেনে এনে তার মুখে হাঁটু দিয়ে মারে, যার ফলে মোমো তার নিজের হাঁটুতেও ব্যথা পায়। এরপর দুইজন একসাথেই আক্রমণ করলে সে একজনকে সহজেই হারিয়ে দেয়, কিন্তু অন্যজন একটা ফ্যান দিয়ে আঘাত করে মোমোকে একটা ভারী ঘুষির দিকে ঠেলে দেয়, যেটা মোমো তার টেলিকিনেটিক শিল্ড দিয়ে আটকে ধরে। পরে সে ফ্যানওয়ালাকেও হারায়, কিন্তু যার ঘুষি সে আটকে ছিল সে পেছন থেকে এসে মোমোকে ধরে তার মাথায় হেডবাট মেরে তাকে প্রায় অজ্ঞানী করে ফেলে। যারপর সেই কৃপি লোকটা মোমোকে বলে যেন সে ভয় না পায়, কিন্তু একই সঙ্গে সেই লোকটা মোমোর সাথে অশালীন আচরণ করতে শুরু করে। কিন্তু এই সময় সে মোমোর ব্যাকপ্যাকটাকেও চাপ দিচ্ছিল যেখানে টার্বোগ্রানি ঘুমিয়েছিল, আর ব্যাকপ্যাকে চাপ পড়াতে টার্বোগ্রানি হঠাৎ বের হয়ে আসে আর সেই বদমাশকে ধমক দিয়ে বসে, যার ফলে সে একটি বোতলে পিছলে গিয়ে পড়ে তার মাথায় আঘাত পায়। যখন টার্বোগ্রানি তার ঘুমে ব্যাঘাত ঘটাতে বিরক্তি প্রকাশ করে তখন মোমো তাকে ধন্যবাদ দিয়ে তার সাহায্য চায়, কিন্তু টার্বোগ্রানি সঙ্গে সঙ্গেই তা না করে দেয়। যারপর সে জিজ্ঞেস করে যে এই লোকগুলো কারা, যেটার উত্তর মোমোর কাছেও আসলে ছিল না। তখন মার খাওয়া পুরুষেরা মোমোকে শান্ত হতে বলে, কিন্তু সে তাদের হুঁশিয়ারি দিয়ে দেয় যেন তারা তার থেকে দূরে থাকে আর এই বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর ঠিক তখনই নাকি কিটো দৌড়ে এসে মোমোকে প্রচন্ড জোরে লাথি মারে, যার ফলে সে ঘরের অপর পাশে গিয়ে পড়ে। যারপর সে তার অসাধারণ গতি আর শক্তি দিয়ে মোমোকে আক্রমণ করে তাকে ডিফেন্সিভে ফেলে দেয়। মোমো টেলিকিনেসিস ব্যবহার করে অনেক কিছুই নাকির দিকে ছুড়ে দেয়, এমনকি কিটোদের একজন পুরুষকেও সে ছুড়ে দেয়, কিন্তু নাকি সবকিছুই খুব সহজেই সরিয়ে ফেলে এবং একটি অ্যাটাক চালায় যার নাম সে বলে জেনিফার লোপেজ অ্যানাকন্ডা। এই আঘাতে মোমো দেওয়াল ভেদ করে পড়ে যায় সেই গোপন ঘরে, যেটা কিছুক্ষণ আগে ওকারুন আর জিজি আবিষ্কার করেছিল। নাকি কিটো খেয়াল করে যে মোমো কিছু বিশেষ ক্ষমতা ব্যবহার করছিল আর ভাবে যে মোমো আসলে কে হতে পারে। এদিকে মোমো জিজ্ঞেস করে যে এই বুড়িটা আসলে কে, যার জবাবে টার্বোগ্রানি বলে যে এটি আরেকজন শক্তিশালী বুড়ি ছাড়া আর কিছুই না। আর মোমো যখন বলে যে কোনো বুড়ো মানুষ এতটা শক্তিশালী হতে পারে না, তখন টার্বোগ্রানি মোমোকে মনে করিয়ে দেয় যে তার নিজের বাসাতেও এমন একজন আছে, অর্থাৎ সেইকো, যে যদি আপনারা না জানেন একজন দক্ষ স্পিরিট মিডিয়াম এবং খুবই ভালো ফাইটার। যাই হোক, মোমো যখন বলে যে এই গোপন ঘরটা একেবারেই জঘন্য, তখন নাকি কিটো বলে যে যদিও মোমোকে দেখে স্পিরিট মিডিয়াম মনে হয় না, কিন্তু যদি সে তাদের উৎসবে বাধা দিতে এসে থাকে তাহলে এর মানে হবে সে গ্রাম ধ্বংস করতে এসেছে। আর যেহেতু কিটো ফ্যামিলি প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গ্রামকে রক্ষা করে আসছে, তাই তারা কাউকে এটা ধ্বংস করতে দেবে না। যা শুনে মোমো বলে যে কিটোরা তো নিজেরাই জোর করে কারো বাড়িতে ঢুকে সবকিছু তছনছ করছে, তাই তাদের এখান থেকে এখনই বেরিয়ে যেতে হবে। এরপরই নাকি কিটো জানায় যে এই গ্রাম আর হট স্প্রিং এর অস্তিত্ব একমাত্র তাদের জন্যই আছে, কারণ গত 200 বছর ধরেই তারা সুচিনোকো বা গ্রেট সার্পেন্টকে ঠান্ডা রাখার জন্য অফারিং দিচ্ছে, মানে মানুষ বলি দিচ্ছে যেন আগ্নেয়গিরি বিস্ফোরণ না ঘটে। আর যদি কিটো ফ্যামিলি না থাকতো তাহলে আজ পুরো গ্রামই মাগমার নিচে ডুবে যেত। আর এই বাড়িটা আসলে ছিল প্রথম অল্টার যেখানে এই বলিগুলো দেওয়া হতো। সময়ের সাথে সাথে বাড়ির রূপ বদলেছে, কিন্তু অল্টারের জায়গাটা এখনো একই আছে। আর সে এটাও প্রকাশ করে যে সবসময় বলির জন্য তারা বিভিন্ন লোকজনদের এই বাড়িতে ডেকে আনে। এই কথাগুলো শুনে মোমো হতবাক হয়ে যায়, বিশেষ করে যখন সে বুঝতে পারে যে জিজির মা বাবার হাসপাতালে থাকার পেছনেও কিটো ফ্যামিলি দায়ী। এরপর নাকি কিটো ঘোষণা দেয় যে এখন সময়টি একদম পারফেক্ট, কারণ তাদের 3 জন বলি অর্থাৎ মোমো, ওকারুন আর জিজি সবাই এখানে দ্য গ্রেট সার্পেন্টের ক্ষুধা মেটাতে প্রস্তুত আছে। যার পর হঠাৎ করেই মোমো টের পায় যে তার পা মেঝেতে ডুবে যাচ্ছে, যা আসলে একটি চোরাবালিতে পরিণত হয়েছিল। মোমো এখানে আতঙ্কে চিৎকার করতে থাকে। টার্বোগ্রানির কিন্তু কিছুই হয় না, কারণ সে নিজেই তো একজন ইয়োকাই। সে উল্টো সুচিনোকোকে চ্যালেঞ্জ জানিয়ে বলে যে পারলে তুই আমার কিছু করে দেখা। এরপর মোমো টার্বোগ্রানি আর নিজেকে সেখান থেকে বের করতে টেলিকিনেসিস ব্যবহার করে, কিন্তু কিটো ফ্যামিলি বের হওয়ার পথেই বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, যার ফলে সে বের হতে পারে না। তখন নাকি কিটো বলে যে মোমো এখন এই কুইকস্যান্ডে ডুবে সুচিনোকোর বলি হয়ে যাবে। মোমো তখন টার্বোগ্রানিকে কিছু একটা করতে বললে সে খুব একটা পাত্তা দেয় না, যার পর ওকারুন আর জিজি যারা জ্ঞান ফিরে পেয়েছে কিটো ফ্যামিলিকে ধাক্কা দিয়ে সেই রুমে ফেলে দেয়। যার পর ওকারুন মোমোকে বাঁচাতে তার হাত বাড়ায় আর জিজি মহিলা কিটোদের আটকাতে চেষ্টা করে এবং মোমোকে তার শক্তি ব্যবহার করতে বলে, কিন্তু তারা একটু দেরি করে ফেলে। আর ওকারুন, মোমো, টার্বোগ্রানি, জিজি এবং পুরো কিটো ফ্যামিলি সবাই একসঙ্গে সুচিনোকোর সেই গুহায় পড়ে যায়, যেটা অনেক প্রজন্মের বাড়িতে ভরা ছিল। এরপর মোমো চিন্তিত
চিন্তিত হয়ে পড়ে এই ভেবে যে এখন তারা কিভাবে এখান থেকে বেরোবে, কারণ বেরোনোর রাস্তা অনেক উপরে ছিল। যার পর মোমো আর ওকারুন নিচে তাকিয়ে অনেকগুলো বাড়ি দেখতে পায়। তখন তারা জিজির আওয়াজ পায় যে সাহায্য চাইছিল। যার পর দেখা যায় জিজি একটা বাড়ির পাশ থেকে ঝুলছিল, আর যখন সে পড়ে যেতে নেয় মোমো চেষ্টা করে তার শক্তি দিয়ে জিজিকে ধরতে, কিন্তু সে সময় মতো পৌঁছাতে পারে না। প্রথমে এখানে মনে হচ্ছিল যে জিজি হয়তো মারা যাবে, কিন্তু সে আসলে পরে একটা নরম আর বাউন্সি জিনিসের ওপর, যেটা আসলে ছিল সুচিনোকো। এরপরই কিটো পরিবার নিজেদের সুচিনোকোর অনুগত এমিসারি বা সেবক হিসেবে পরিচয় দিতে থাকে এবং মোমো, ওকারুন আর জিজিকে পরবর্তী বলি হিসেবে উপস্থাপন করে। যদিও মোমো আর জিজি প্রথমে এটাকে লেজেন্ডারি সেই সাপ সুচিনোকো ভাবে, টার্বোগ্রানি এখানে পরিষ্কার করে দেয় যে এটা আসলে একটা কুরাগারি। মোমো যখন জিজ্ঞেস করে যে সেটা আবার কি, তখন ওকারুন মনে করতে পারে যে সে পড়েছিল এটা আসলে একটা মঙ্গোলিয়ান ডেথ ওয়ার্ম, মানে একটা বিশাল মানুষ খেকো কেঁচো বলতে পারেন, যেটা ইউএমএ হিসেবে গভীর ডেজার্টে দেখা যায় বলে মনে করা হয়। তবে ওকারুনের পড়া গল্পে এটি 1.5 থেকে 2 মিটারের বেশি লম্বা হয় না, কিন্তু এখানে তো এটা বিশাল দৈত্যের মতো। আর এর থেকে তারা বুঝতে পারে যে কিটো পরিবার আসলে মানুষ বলি দিচ্ছিল একটা কেঁচোর কাছে, যেটাকে তারা ভুল করে সুচিনোকো ভেবে নিয়েছিল। যখন কিটো ফ্যামিলি সেই কুরাগারিকে পূজা করে আর মোমো, ওকারুন আর জিজিকে খেয়ে ফেলার কথা বলে, তখন মোমো তাদের বোঝানোর চেষ্টা করে যে ওটা কোনো দেবতা নয়, কিন্তু তারা তা শুনে না এবং পূজা চালিয়েই যায়। আর তখনই সেই কুরাগারি উল্টো তাদেরই খেয়ে ফেলে। যার পর মোমো, ওকারুন আর জিজি দৌড়ে একটা ঘরে আশ্রয় নেয় যেন তারাও একই পরিণতির শিকার না হয়। কিন্তু ঘরে ঢোকার পরই জিজি পেছনে ঘুরে দেখে যে মোমো আর ওকারুন মাথায় হাত দিয়ে মেঝেতে পড়ে আছে। আর জিজি যখন জিজ্ঞেস করে যে তারা ঠিক আছে কিনা এবং তাদের কাছে যায়, তখনই ওকারুনের শরীরে টার্বোগ্রেনির রূপ ফুটে ওঠে, যার ফলে জিজি পেছনে সরে যায় আর ওকারুন তার দিকেই বাড়তে থাকে এবং এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। সত্যি দারুণভাবে তারা সিজনটা শুরু করলো। যদিও ক্লিফ হ্যাঙ্গারটা আমার বিরক্ত লেগেছে, কিন্তু এই ক্লিফ হ্যাঙ্গারের মাধ্যমে কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়, জিজি এবার কি করবে, যেহেতু ওকারুন আর মোমো দুইজনেই খারাপ অবস্থায় আছে। আর ওকারুন কি সত্যি জিজির ক্ষতি করবে, এবং এপিসোডের শেষে যে অদ্ভুত চরিত্রটাকে দেখানো হলো সে আসলে কে, এই সব উত্তরই আমরা জানতে পারবো যখন নেক্সট উইক আগামী এপিসোড দ্য ইভিল আই রিলিজ হবে, যার ব্যাখ্যা আমরা যত দ্রুত সম্ভব অ্যানিমে আনলকডে নিয়ে আসবো। আর তা যদি মিস করতে না চান তাহলে আমাদের চ্যানেল অ্যানিমে আনলকডকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে নতুন কোনো ভিডিওই মিস না করেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওকে লাইক করে আপনাদের অ্যানিমে লাভার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন। আর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগোরিদমেও অনেক হেল্প হবে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।